যাচ্ছেন, কালীঘাট তৃণমূল ছেড়ে অন্য শিবিরে যারা নাম লেখাচ্ছেন তাদের নিয়ে, অর্থাৎ এই যে বিদ্রোহী সাংসদ বিধায়করা রয়েছে তাদের নিয়ে কালীঘাট তৃণমূলের অন্দরেই রয়েছে দু রকমের মত। কেন এই কথা বলা হচ্ছে? কল্যাণের শর্ত কাউকে ফেরত নয়। আর অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ কি বললেন? তিনি বললেন ফিরে আসুন। তার মন্তব্য, বিধানসভা ভোটে দলের পরাজয়ের জন্য যদি আমি দায়ী হই তাহলে 24-এ বড় জয়ের কৃতিত্ব আমার। যাদের আমাকে নিয়ে সমস্যা তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন। আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। একই সঙ্গে তার দাবি কেউ ফিরে আসবেন না, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তারাই শিবির বদল করছে। মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। আমি থাকবো না, আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরে দিয়েছেন আপনি, আমি আপনার সাথে। যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। চলে যাবো, আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই যে বিদ্রোহী সাংসদ বিধায়করা রয়েছে তাদের নিয়ে তো কালীঘাট তৃণমূলের অন্দরেই দু রকমের মত দেখা যাচ্ছে। আসলে দেখো, একটা বিরোধী দলকে নিয়ে কিন্তু চাপ এবং পাল্টা চাপের খেলা চলছে। যখন রাজ্যে একটা নতুন সরকার হয়েছে, সামগ্রিকভাবে আলোচনাটা কি হওয়া উচিত ছিল, নতুন সরকার কি কাজ করছে, কি কাজ করতে পারছে না, তা নিয়ে নিশ্চিতভাবে আলোচনা হওয়া উচিত ছিল। তার বদলে পূর্বতন যে শাসক দল এবং বর্তমানে বিরোধী দল, সে বিরোধী দল দুভাগে ভাগ হয়ে গিয়েছে এবং সামগ্রিকভাবে সমস্ত আলোচনাটার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে কালীঘাট তৃণমূল, বিধানসভা তৃণমূল এবং তাদের পরস্পরের বিরুদ্ধে জারি করা বিভিন্ন বিবৃতি। যারাই দল ছেড়ে গেছেন, কালীঘাট শিবির ছেড়ে গেছেন, তারা একটাই কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কিছুর জন্য দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তারা দাঁড় করিয়েছেন। নিশ্চিতভাবে এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন পর আজ মুখ খুললেন এবং মুখ খুলে পাল্টা তাদের কোর্টে বলটা দিয়ে বললেন যে তারা যদি ফিরে আসেন তাহলে তিনি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবেন। অর্থাৎ এটা কিন্তু একটা পরস্পরের প্রতি একটা রাজনৈতিক চাপ বজায় রাখছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানেন যে যারা গেছেন তারা চট করে ফিরে আসবেন না। অন্যদিকে যারা গেছেন তারা তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাই তিনিও একটা রাজনৈতিক চাপ তৈরি করলেন বা একটা চাল তাদের উপর খাটালেন যে তারা যদি ফিরে আসেন তিনি সঙ্গে সঙ্গে ইস্তফা দেবেন, কারণ ক্ষোভটা তাকে ঘিরে। দেখো, এটা কিন্তু একেবারে পরস্পরের বিরুদ্ধে একটা রাজনৈতিক চাপের খেলা। এইভাবেই কিন্তু রাজনৈতিক মহল গোটা বিষয়টিকে ব্যাখ্যা করছে। একেবারে তুমি সঙ্গে থাকো আমাদের সৌরভ। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন, এই যারা বিদ্রোহী সাংসদ, যারা বিধায়করা রয়েছেন তাদের উদ্দেশ্যে তার কি চ্যালেঞ্জ শোনাবো আপনাদের একবার। কমন টার্গেট আপনার নাম। আমি তো সেটাই বলছি যে যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে পালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর উপায় নেই। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কি চ্যালেঞ্জ জানিয়েছেন, শোনালাম আপনাদেরকে। এবারে আপনাদেরকে শোনাই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন। তিনি বলছেন যারা চলে গিয়েছেন তাদেরকে যদি ফেরত নেওয়া হয় তাহলে নাকি তিনি আর থাকবেন না, তিনি চলে যাবেন। একবার শোনাই আপনাদের। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে দিচ্ছে সে তাই করুন। যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি,
যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। আমি থাকবো না। আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরিয়ে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকবো। ওর কাছে সব অপশন এখন বন্ধ হয়ে গেছে। ও বুঝেছে যে আসল তৃণমূল আমরাই, কারণ সেই কারণেই সকলে এক জায়গাতে এসে সমবেত হয়ে দলটা আবার যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টা সকলে মিলে করছে। যে দলটাকে ডুবিয়েছে এই পর্যায়ে নিয়ে এসেছে, এখন সেগুলো গিমিক দেওয়ার চেষ্টা করছে। তার গিমিক কেউ খাবে না। দলের মতো এগিয়ে যাচ্ছে। দলের আইডিওলজিকে সামনে রেখে, যে উদ্দেশ্য দলটা তৈরি হয়েছিল তাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। আগামী 21শে জুলাই আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে দেখবেন যে শহীদ স্মরণের সমাবেশ যেভাবে করার প্রয়োজন সেইভাবেই হবে, এবং কত মানুষকে নিয়ে সেদিন সেই অনুষ্ঠানটা হবে এটা আপনারা সকলেই দেখবেন, বাংলাও দেখবে। ও কেন বলছে এর উত্তরও দিতে পারবে। এটা আগে ছেড়ে দেওয়া উচিত ছিল। আগে ছেড়ে দিলে তো এই দুর্দশা হতো না। এখন বলে তো আর লাভ নেই। যা নষ্ট হওয়া সেটা নষ্ট করে দিয়েছে। আজকে এতগুলো মানুষকে এই জায়গায় নিয়ে এসেছে, দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে। এখন হঠাৎ করে তার সাধু সাজার ইচ্ছে হলে যে সাধু হতে পারে না। দেখুন, বিগত কয়েক দিনের মধ্যে কালীঘাট তৃণমূল অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডল থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, তারা ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন এবং তাদের প্রত্যেকের কিন্তু নিশানায় একজনই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা কি বলছেন তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য এই বিষয়ে সেটাও শোনাবো। তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, ওখানে এবি কখন কোথায় তাড়িয়ে দেবে, কি করে দেবে ভগবান জানে। আর আমি ইডিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনে যাইনি। আমি 27 মাস জেলে ছিলাম। আমাদের চাকর বাকরের মতো কাজ করতে হচ্ছিল। অভিযোগ করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক ব্যক্তিকে জেলে যেতে হয়েছে। অনেক লিস্ট দিয়ে দিত। এটা কারা? ওর কথা যারা শুনতো না, ওর কাছে যারা মাল পৌঁছতো না, ওর কাছে মাল টাকা, ও যা টাকার যাদের ওদের কোটা বাঁধা ছিল। আমি জেলে গেলাম কেন? চলো কার জন্য জেলে গেলেন? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। কেউ কারোর গলায় কোপ মেরেছে, কেউ তোলাবাজি করেছে, সেই সব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পদ। যারা জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তারা দলটা সামলাতো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের চোখ দিয়ে দেখতো। এতগুলো জায়গায় প্রার্থী চেঞ্জ, অনেক জায়গায় কিভাবে প্রার্থী করেছে, বিলি করেনি, বিক্রি করেছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ফ্রেশাররা টিকিট পায়, আজকে আমাকে ছেড়ে দেয় দেবরাতে। আর দেখুন, যেখানে যেখানে 80টা 100টা সিটে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যতগুলো সিট ওই বিলি বলুন, বিক্রি বলুন, এইসব হয়েছে, সেইগুলো সব ধরাশায়ী হয়েছে। আজকে দল এই জায়গায় যেত না। আজকে তৃণমূল কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশন, একা মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে আজকে এই দলটা তৈরি করেছে। আর দলটা ডুবালো কে না, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দায়িত্ব নিয়ে আমাদের কথা বলার কোনো জায়গা ছিল না। আমি বিধায়ক, কার সাথে কী কথা বলবো, নিজস্ব উদ্যোগে যা কাজ করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ করছে যা কাজ করা যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরাই যায় না। তিনি ফোন ধরলে ফোনটা দিলে তিনি বিষয়টা থাকে না। তার সেক্রেটারি তো ছিলেন মাথার ওপর, মানে কি বলা যায়, বাচ্চা ছেলে। 44 বছর আমি জনপ্রতিনিধি। উনি তো উনি করতেন না। ধরুন আমাদের এখানে কোনো ফোন করলে, কোনো বিষয় করলে তার তো সেক্রেটারি করতো। আমাদের এখানে আরেকজন যুব নেতা ছিলেন রাজারহাট গোপালপুরে, তাকে বলতো, সে তখন আমাদের কাছে বলতে হতো। এই ছিল অ্যাক্সেস। দেখুন, তৃণমূল কংগ্রেসের কে কী বলছে না বলছে, কারণ তাদের এখন আমাদের সেটা কখনোই ফোকাস নয়। এখন ফোকাস একটাই, যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে যে পুরো দায়িত্ব দিয়েছে, সেটা আমরা নিষ্ঠার সাথে এবং সেটা মানুষের যে আশা ভরসা, সেটাকে আমরা কী করে রাখতে পারি, না আরও সুদৃঢ় কী করে করতে পারি, সেটাই আমাদের বেশ প্রায়োরিটি। তাদের পক্ষে আসা মুশকিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাটা একটা বাহানা, ছুতো। তাদের অধিকাংশ তো যাচ্ছেন বাঁচতে। আমার তো মনে হয় এবারই তো আসল পরীক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যদি আমায় নিয়ে সমস্যা থাকে, যারা বিবৃতি দিচ্ছেন ফিরে আসুন, আমি ইস্তফা দিচ্ছি। এবার তো তাদের দায় যে তাদের ওটা ছুতো না, কারণ এবার তারা প্রমাণ করুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বাঁকুড়ার একটা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বলেছে,
মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছি যারা দল ছেড়ে গেছেন তারা যদি আবার কোনোভাবে ফিরে আসেন তাহলে কিন্তু আমি দল ছেড়ে দেবো। না, অত্যন্ত আবেগের কথা বলেছেন, একটা আবেগের কথা বলেছেন। যে সময়টায় দলের যারা দল থেকে নির্বাচিত তারা কর্মীদের পাশে থাকার কথা, দলের তারা যদি এখন অন্যের হাতে পুতুল হয়ে নাচতে যায়, তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাকি সব নেতৃত্ব আমাদের কর্মীরা সকলেরই একটা সেন্টিমেন্ট। যারা কয়েকজন যাচ্ছেন বাঁচতে যাচ্ছেন, কয়েকজন গদ্দারি করছেন, আর কিছু লোকের প্রেসারে ফেলে নানা রকম কায়দা কানুন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেগের কথাটাই বলেছেন। হাতে আর মাত্র দুদিন, মঙ্গলবার 21শে জুলাই, আর 21শে জুলাইয়ের আগে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের দুরকম ছবি দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে ঋতব্রত তৃণমূলের তোড়জোড় চলছে, মঞ্চ বাঁধার কাজ চলছে মেয়র রোডের জোর কদমে, আর অন্যদিকে 21শে প্রস্তুতিতেও ছন্ন ছাড়া দেখাচ্ছে কালীঘাট তৃণমূলকে। তাদের জন্য বরাদ্দতি সভাস্থল বিড়লা তারামণ্ডল, তার সামনে মঞ্চ বাঁধার জন্য একটা বাঁশ পর্যন্ত পড়েনি। দেখুন পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। মঙ্গলবার 21শে জুলাই, তার আগে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের দুই ছবি। একদিকে ঋত শিবিরের মঞ্চ বাঁধার তোড়জোড়, আর অন্যদিকে মমতা শিবিরে এখনো পর্যন্ত মঞ্চের জন্য একটা বাঁশও বাঁধা হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গান্ধী মূর্তির পাদদেশে, আর ঠিক এই গান্ধী মূর্তির পাদদেশে রয়েছে মেয়র রোড। আর এই মেয়র রুটে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু যে 21শে জুলাই শহীদ সমাবেশের বিশাল প্রস্তুতি কিন্তু এখানে চলছে। মতো শেষ মুহূর্তের যে প্রস্তুতি, বাঁশ বাঁধা থেকে শুরু করে কাপড় বাঁধা সব কিন্তু আপনারা দেখছেন। আমার চিত্র সংবাদী সরাসরি কিন্তু সেই চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। বলেছে আমাদের যে কোনো একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে দিতে এই রাস্তাটির, ফলে আমরা সব দিক বিবেচনা করে আমরা এই দিকের ফ্ল্যাঙ্কটায় করছি। এখন হঠাৎ পুলিশ তারা আরম্ভ করেছেন এদিক নয় ওদিক, এটা আমাদের ডিসিশন, আমরা সবিনয় বলছি আপনাদের যদি এত ভাবনা এত চিন্তা, এগুলো কোর্টে বললেন না কেন? আমরা যেটাই মঞ্চ করতে যাব আপনারা এসে বললেন এটা নয় ওটা। আরে যে কোনো একটা দিক তো পুরো ফাঁকা রাখা হচ্ছে, সেখান দিয়ে সমস্ত স্কুল বাস অন্য বাস সবার গাড়ি যেতে পারবে। যদিও আমাদেরকে যা অর্ডার আমরা আরেকটু এগিয়ে মঞ্চ করতে পারতাম, কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদনের কথা ভেবে আমরা কিন্তু মঞ্চটা তার আগে শেষ করছি। ফলে এখানে আমরা আশা করব পুলিশ এই অন্যায় জেদাজেদিটা করবেন না। 21শে জুলাই চলে এলো, এখন অবধি তো মঞ্চ বাঁধা হয়নি। 21শে জুলাই চলে এলো, মঞ্চ বাঁধা হয়নি। সব হবে, আপনারা তো চিন্তার কারণ নেই। 21শে জুলাই আসবেন কভার করতে, আপনাদের জন্য প্রেসার আলাদা ব্যবস্থা করা হবে, সে তো ডেফিনেটলি, অত চিন্তা করবেন না, মঞ্চ ঠিক হয়ে যায়। তৃণমূল আছে নাকি? আমি তো জানি টুকরে টুকরে গ্র্যান্ড টিএমসি থেকে হয়েছে টিটিজি হয়ে গেছে। টিটিজি এখন আমরা তো বলেছিলাম, দেখুন আমরা তো পুরো সমর্থন দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ব্রিগেডে করতে। এত বড় দল, 15 বছর ধরে এত লোক, সুতরাং ব্রিগেডেই হোক আমরা চেয়েছিলাম। শহীদ মিনারে 21শে জুলাই পালন করবে প্রদেশ কংগ্রেস, কিন্তু সেখানেও প্রস্তুতির নামমাত্র নেই। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো। 21শে জুলাই শহীদ মিনারে 21শে জুলাই পালন করবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, অথচ সেখানেও প্রস্তুতির লেশ মাত্র নেই। দেখুন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলা যে শহীদ মিনার পাদদেশে। আর এই শহীদ মিনার পাদদেশে ইতিমধ্যে জাতীয় কংগ্রেস তারা কিন্তু ঘোষণা করেছেন এখানে কিন্তু শহীদ দিবস পালন হবে। কিন্তু আমরা এখানে এসে দেখলাম এখনও পর্যন্ত হাতে মাত্র আর কয়েকটা দিন, এখনও পর্যন্ত কিন্তু এখানে কোনো বাঁশ বা কাপড় কিন্তু নেই। মাঠটা কিন্তু ফাঁকা রয়েছে, কোনো কংগ্রেসের কর্মীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে কোনো বাঁশ বা কাপড় নেই। অর্থাৎ কার্যত এখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো রকম কিন্তু প্রস্তুতি কিন্তু এখানে শুরু হয়নি। এবার আপনাদের দেখাবো কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় তোলাবাজির জুলুম। কাদের নাম জড়ালো মিলন সংঘ ক্লাবের। ক্লাবের পাশের বস্তিতে প্রায় 100 পরিবারের বাস। স্থানীয়দের অভিযোগ 300 থেকে 2500 টাকা পর্যন্ত তোলা আদায় করা হতো, তার বিনিময়ে দেওয়া হতো কালীঘাট মিলন সংঘের স্লিপ। আদি গঙ্গার তীরবর্তী এই এলাকা পোর্ট ট্রাস্টের জমি বলে পরিচিত। ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারীর কার্যালয়ে এই নিয়ে অভিযোগ জমা পড়ার পর বিজেপি নেতৃত্ব এই বস্তি ঘুরে দেখে। কোনো মালিক নেই, সিপিএম এর টাইমে ছিল, অন্য লোক ছিল, অন্য লোক আর সিপিএম চলে গেল, তো টিএমসি ছিল, টিএমসি ভাড়া নিচ্ছে। হ্যাঁ, এখানে কোনো মালিক ফালিক কেউ নেই, মালিক বলে এখানে কেউ নেই।
টাকা দিতে হতো, আমার কার্তিক ম্যাজিকে টাকা দিত, ভাড়া চাইতো, ভাড়া দিতাম আমরা। কেন ওনারা ভাড়া চাইতে পারেন? চাইতো, দিতে হতো, না দিলে ঘর তালা মেরে দেবে, তখন কী করবো, কোথায় যাবো বউ বাচ্চাকে নিয়ে? জল যাবে ক্লাব মাঠ দিয়ে, ইলেকট্রিক বিল যাবে মাঠ দিয়ে, তো দিতে তো হবে, না দিলে তাহলে এখান থেকে যাও, বেরিয়ে যাও। হ্যাঁ ভাড়া দিতে হতো, ষষ্ঠী ব্যানার্জিকে আমাদের ভাড়া দিতে হতো। কেন? এই জায়গাটা কি ওনাদের ওনাদের কিনা জানি না, তবে আমি এমনি আলাদা লোকে মুখে শুনেছি এটা নাকি দখলের জায়গা। হ্যাঁ অবশ্যই, ভাড়া না দিলে তো থাকতে দেবে না। ভাড়া কাকে দিতে? আমরা ওই ষষ্ঠী ব্যানার্জির হাতে, মানে ওনার তরফ থেকেই ভাড়া নিতে আসতো। কে আসতো? ওনাদের লোক বা ক্লাবের কেউ। এটা ভাড়ার স্লিপ। হ্যাঁ, কালীঘাট মিলন সংঘ লেখা যে কাগজ বা প্যাড, হ্যাঁ এই প্যাডে কি আপনাদের 600 টাকা এটা কি ভাড়া দিতে? ভাড়া হ্যাঁ, ঘরের ভাড়া। হ্যাঁ, বছরের পর বছর ধরে এই যে এলাকা বা এই যে বস্তি, সেখানে বসবাস করার জন্য বা থাকার জন্য তাদেরকে ভাড়া দিতে হতো। আর সেই ভাড়া দিতে হতো কাকে? কালীঘাট মিলন সংঘ লেখা যে ক্লাবের প্যাড, সেই প্যাডে কারোর কাছ থেকে 300 টাকা, কারোর কাছ থেকে 500 টাকা, কারোর কাছ থেকে 600 টাকা, কীভাবে ভাড়ার এই যে বরাদ্দ টাকা সেটা নির্ধারণ করা হতো সেটাও কারোরভাবে স্পষ্ট জানা নেই। এমনকি এই জায়গাতে যে তারা বসবাস করে তার জন্য পর্যাপ্ত যে পরিষেবা, সেই পরিষেবাও তারা পায় না। তো সব মিলিয়ে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু কেন তাদের এই ভাড়া দিতে হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমনকি আমরা যারা স্থানীয় বিজেপির নেতৃত্ব বা বিজেপির কর্মী সমর্থকরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তারা কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে কিন্তু তারা উদ্যোগ নিচ্ছেন। ক্যামেরায় সৌর্যেন্দুর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। দিন আনা দিনা খাওয়া মানুষগুলোকে কীভাবে বোকা মানিয়ে ভাড়ার নামে তোলা হতো, তো এটা যত দিন যাচ্ছে না, ভবানীপুরে যত আমরা ঘুরছি, দিন যাচ্ছে ক্রমশ এই ব্যানার্জি পরিবার অপকর্ম প্রকাশ্যে পাচ্ছে। কোনো রকম ঘরের কোনো রিপেয়ার, কোনো কিছু, কোনো জলের সুব্যবস্থা, কোনো ইলেকট্রিক, অথচ অতীত মুখ্যমন্ত্রী পাশেই থাকতেন। অথচ এই মানুষগুলোকে শুধুই মাত্র ভোট ব্যাংক হিসাবে ইউজ করে গেছেন। এরা মানুষ হিসাবে কোনোদিন ওরা বিচারই করেননি যে কার্তিক ব্যানার্জি এবং ষষ্ঠী ব্যানার্জিরা এখানে ভাড়ার নাম করে টাকা তুলতেন বোকা বানিয়ে। আদালতে থাকা শওকত মোল্লার জামিনের আবেদন খারিজ। প্রাক্তন তৃণমূল বিধায়কের 30শে জুলাই পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে শওকতকে। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, আদালত কি বললো আজকে, কি জানালো? দেখো, আমরা জানি যে শওকত মোল্লা জীবনতলা থানাতে একজন মহিলা, তিনি অভিযোগ করেছেন তার 5 বছরের সন্তানকে আটকে রেখে কার্যত তাকে পার্টি অফিসে থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে শওকত মোল্লা তাকে ধর্ষণ করে। এই অভিযোগের ভিত্তিতে আজকে কোর্টে শুনানি চলে এবং এই শুনানিতে সরকারি আইনজীবী তিনি তীব্র বিরোধিতা করেন তার জামিনের আর্জি, এবং বিচারক তার জামিনের আর্জি খারিজ করে দেন এবং গত 30শে জুলাই, মানে আগামী 30শে জুলাই পর্যন্ত তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং শওকত মোল্লার ক্ষেত্রে একটা বড় ধাক্কার তিনি সামিল হয়েছেন। বেশ, ধন্যবাদ।